আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যে সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। আসামিদের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত। শেখ হাসিনা আবাসন নীতিমালার সব আইন লঙ্ঘন করেছে। এভাবে ক্ষমতার অপব্যবহার করে তিনি ফৌজদারি অসদাচরণ করেছেন বলে জানান বিচারক মোহাম্মদ রবিউল আলম। সকালে ঢাকার বিশেষ জজ আদালত 4-এ প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক সহ 17 জনের বিরুদ্ধে করা মামলার রায়ে তিনি সব কথা বলেন। এর আগে দুর্নীতি দমন কমিশন তাদের বিরুদ্ধে মামলাটি করেছিল গত 13 জানুয়ারি। মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক সহ 17 জনকে আসামি করা হয়েছে। দুদকের অভিযোগ, টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির এমপির ক্ষমতা ব্যবহার করে মা শেখ রেহানা, বোন আজমিনা সিদ্দিক ও ভাই রাদওয়ান মুজিবের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেন। তিনজনই পূর্বাচলে 10 কাঠা করে প্লট বরাদ্দ পেয়েছেন। শেখ হাসিনার মামলার রায়ের বিষয়ে দুদক আইনজীবী কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আসলে আমি একটু বলতে চাই, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার পংক্তি, 2 বিঘা জমি আছে যার ভুরি ভুজি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। এটা সেই তারই একটা সিকুয়েন্স। আপনারা জানেন যে রাজুকে দুইটা ক্যাটাগরিতে প্লট বরাদ্দ দেয়। একটা সাধারণ ক্যাটাগরি আর একটা সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি যাদের রিমার্কেবল আউটস্ট্যান্ডিং যদি কন্ট্রিবিউশন থাকে তাদের ক্ষেত্রে। তো সেখানে শেখ রেহানা, তারপর তার পরিবারের যারা তাদের যে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে সেটা ওই দ্বিতীয় ক্যাটাগরি, অর্থাৎ রিমার্কেবল পার্সোনালিটি, সেই হিসেবে তাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু এই দুইটা ক্ষেত্রেই প্লট বরাদ্দের ক্ষেত্রে কিছু নিয়মনীতি আছে, রাজুকের কিছু নিয়মনীতি আছে, সেই নিয়মনীতি ফলো করতে হয়। অর্থাৎ সেখানে প্রাথমিকভাবে বাছাই করতে হয়, সেটা পত্রিকায় দিতে হয়, পত্রিকায় দেওয়ার পরে সেটা আবার ক্যাটাগরিক্যালি বাছাই করতে হয়। তারপরে আপনার রেজিস্ট্রি একটা খাতা আছে, সে খাতায় সেখানে এন্ট্রি করতে হয়। তারপরে ধারা বিধি 9 অনুযায়ী, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে বিধি 9 সেখানে বলা হয়েছে যে যাদেরকে এই প্লট দেওয়া হবে সে সাধারণ ক্যাটাগরি হোক আর অসাধারণ ক্যাটাগরি, বিশেষ ক্যাটাগরি হোক। এখন আমাদের এই দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় আজকে বিজ্ঞ আদালত রায় দিয়েছেন। শেখ রেহানাকে 7 বছরের কারাদণ্ড দিয়েছেন এবং আরও 1 লক্ষ টাকা জরিমানা, অনাদে আর 6 মাসের জেল। আর তার মেয়ে টিউলিপ সিদ্দিকি, তাকে 2 বছরের কারাদণ্ড দিয়েছেন, 1 লক্ষ টাকা জরিমানা আর অনাদে 6 মাসের কারাদণ্ড। আর অন্যান্য আসামি শেখ রেহানা সহ অন্যান্য যে সমস্ত সহযোগী আসামি ছিলেন, শেখ হাসিনা সহ, তাদের সবাইকে 5 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা করে জরিমানা, অনাদে আরও 6 মাসের জেল দিয়েছেন। এতক্ষণ জজ কোর্ট থেকে রাষ্ট্রপক্ষের আইনজীবীর কথা শুনছিলেন। জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মামলার প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ চলছে এই বিচার কাজ। 2 জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হবে বলে প্রসিকিউশন থেকে জানানো হয়েছে। এর আগে রোববার প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়। যদিও অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন করেছিলেন ইনু, তবে তা খারিজ করে দেয় ট্রাইব্যুনাল। সকালে ট্রাইব্যুনালে আনা হয় মামলার একমাত্র আসামি হাসানুল হক ইনুকে। দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়াকে সুস্থ করে তুলতে দেশি বিদেশি চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি। সকালে গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণ অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, মেধাভিত্তিক প্রযুক্তি নির্ভর মানুষদের নিয়ে আগামী দিনের রাজনীতি গড়তে চায় বিএনপি।
গণতান্ত্রিক যাত্রায় অর্থনৈতিক মুক্তির জন্য মেধাবী মানুষদের বিএনপিতে যোগদানের ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। আর সদ্য বিএনপিতে যোগ দেওয়া রেজা কিবরিয়া নতুন বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানকে সব ধরনের সহযোগিতা করার প্রত্যাশা ব্যক্ত করেন। প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কারের জন্য আমাদের প্রয়োজন অনেক মেধাবী নেতৃত্বের, প্রতিভাবান মানুষদের, যারা জাতীয় অর্থনীতি এবং গণতান্ত্রিক সংস্কারের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা একটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এবং গণতান্ত্রিকভাবে একটি আমাদের স্বপ্নের প্রত্যাশা বাংলাদেশ নির্মাণ করতে পারব। চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে একথা জানান তিনি। রিজভী বলেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। মেডিকেল বোর্ডের চিকিৎসকরা সিদ্ধান্ত দিলেই তাকে বিদেশে নেওয়া হবে। রিজভী জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক চিকিৎসার খোঁজ রাখছেন। গত 23 নভেম্বর রাতে রাজধানীর বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানান তার ফুসফুসে ইনফেকশন হয়েছে। সবশেষ পরিস্থিতি সম্পর্কে গত রাতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, বৃহস্পতিবার থেকে বিএনপি চেয়ারপারসনকে সিসিইউ রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। দর্শক, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ অবস্থা জানাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন শামীম চৌধুরী। আর শামীম, খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে কিনা, নতুন কি তথ্য আছে, বিস্তারিত জানাবেন। আপনি যেমনটা বলেছিলেন যে গতকাল কিন্তু সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। কিন্তু গতকাল রাতে কিন্তু এখানে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু এসেছিলেন এবং তিনি কিন্তু সাংবাদিকদের বলেছেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের থেকে কিছুটা উন্নতির দিকে গিয়েছে এবং বিদেশে চিকিৎসা দেওয়ার বিষয়ে নতুন করে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, এমনটাই কিন্তু আব্দুল আউয়াল মিন্টু আমাদেরকে জানিয়েছেন। আরেকটা বিষয়ে আপনার মাধ্যমে দেশবাসীকে জানিয়ে রাখতে চাই সিনথিয়া, সেটি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় কিন্তু বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়েও বিভিন্ন ধরনের তথ্য ছড়ানো হচ্ছে। বিভিন্ন ধরনের তথ্য ছড়াতে এই বিএনপির দায়িত্বশীল যারা নেতাকর্মী রয়েছেন তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর আনুষ্ঠানিক বিবৃতি ছাড়া যে কোনো ধরনের তথ্য বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে সেগুলো কিন্তু ছড়াতে নিষেধ করা হয়েছে এবং যাতে জনগণ বিভ্রান্তির মধ্যে না থাকে সেটাও কিন্তু বলা হয়েছে। এর আগে আমি একটু আপনাকে জানিয়ে রাখতে চাই, গত 23 তারিখে কিন্তু স্বাস্থ্যের অবনতি হলে বেগম খালেদা জিয়াকে এই রাজধানীর বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং কিছু পরীক্ষা নিরীক্ষার পর যখন তার ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে তখন কিন্তু 27 তারিখে গত 27 তারিখে তাকে সিসিইউতে ভর্তি করা হয় স্বাস্থ্য পরীক্ষার জন্য এবং তিনি এখন সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার এই স্বাস্থ্যের বিষয়ে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় খোঁজ খবর নিচ্ছেন। আমরা যতটা জেনেছি বিভিন্ন মাধ্যমে দেশি বিদেশে ডাক্তারদের যে চিকিৎসা বোর্ড রয়েছে সেই ডাক্তারদের কিন্তু সমন্বয় করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমান। তো খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ভাষ্যমতে এখন পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় রয়েছে। সিনথিয়া, এবার কেয়ারের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। দেশের স্বয়ংক্রিয় মূল্য সমন্বয় পদ্ধতির আওতায় ডিসেম্বর মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম লিটার প্রতি 2 টাকা করে বাড়িয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আজ থেকে এ দাম কার্যকর হয়েছে। বিশ্ববাজারে মূল্যের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে সংশোধিত মূল্য নীতি অনুযায়ী রোববার এ দাম সমন্বয় করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ডিজেলের দাম 102 টাকা থেকে বেড়ে 104 টাকা, অকটেন 122 টাকা থেকে বেড়ে 124 টাকা, পেট্রোল 118 টাকা থেকে বেড়ে 120 টাকা এবং কেরোসিন 114 টাকা থেকে বেড়ে 116 টাকা করা হয়েছে। সর্বশেষ 2022 সালের আগস্ট
দর্শক, এ নিয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোজাম্মেল খোকন। খোকন, দাম বাড়ায় ভোক্তাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন জানাবেন? সিনথিয়া, এই জ্বালানি তেলের দাম বাড়ার কারণে কিন্তু যারা বিভিন্ন ধরনের পেশায় নিয়োজিত রয়েছেন তাদের মধ্যে কিন্তু কিছুটা মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ আমরা সকাল বিভিন্ন পাম্পে গিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলেছি। সেখানে তারা যেমনটি বলেছেন যে বিশেষ করে যারা পরিবহনে রয়েছেন তারা বলছেন যে সরকারের এই জ্বালানি তেল বৃদ্ধি করার সাথে সাথে কিন্তু ভাড়ার মূল্যটাও নির্ধারণ করে দেওয়া উচিত ছিল, এবং যারা বিশেষ করে পরিবহনে যাত্রী রয়েছে তারাও কিন্তু মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এছাড়া আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে এখন বুড়ো মৌসুম চলছে, বিশেষ করে এই বুড়ো মৌসুমে কিন্তু এই যে ডিজেলের দাম বাড়ার কারণে যারা কৃষক রয়েছেন তারাও কিন্তু মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। অর্থাৎ তারা বলছেন যে এমনি সব কিছুর দাম ঊর্ধ্বগতি, তার মধ্যে যদি এই যে তেলের দামটা বেড়ে গেল এতে করে কিন্তু তাদের ভোগান্তির সৃষ্টি হচ্ছে, তারা এমনটি বলছেন। তো ময়মনসিংহে সার্বিকভাবে আপনার বলা চলে যে যারা এই যে বিভিন্ন ধরনের পেশা লোকজন রয়েছেন অর্থাৎ বাইকার রয়েছেন তারাও প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলছেন যে এই কিছুদিন পর পর এই তেলের দাম বৃদ্ধি হওয়ার কারণে তারা কিন্তু বিভিন্ন ধরনের ভোগান্তিতে পড়ছেন। তো সবশেষে বলা যায় যে এই জ্বালানি তেল বাড়ার কারণে কিন্তু কিছু মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। সিনথিয়া, ধন্যবাদ। বিগত 15 বছর বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যারা কথা বলেছে তারাই গুম খুনের শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন শহীদ পরিবারের সদস্যরা। রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবে বিডিআর তদন্ত কমিশনের রিপোর্ট নিয়ে করা সংবাদ সম্মেলনে কথা বলেন তারা। এ সময় ন্যায় বিচারের জন্য রাস্তায় নামার পর শহীদ পরিবারের বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন তারা। পাশাপাশি সরকারের কাছে তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবি করেন। এছাড়া বিডিআর হত্যাকাণ্ড নিয়ে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট দ্রুত জনগণের সামনে প্রকাশের আহ্বান জানান তারা। একেবারে সুনির্দিষ্ট করে বলবে যে আওয়ামী লীগ এই হত্যাকাণ্ড করেছে, শেখ হাসিনা এই হত্যাকাণ্ড করেছে, ভারতের সাথে জড়িত ছিল। এখন আমাদেরকে আর কোনো ভীতিতে থাকতে হবে না। দ্য আর্মি উইদিন দ্য সিস্টেম, আমার রিকোয়েস্ট থাকবে যে যারা পজিশন অফ পাওয়ারে এখন আছেন, আপনারা যদি আসলে ট্রুলি এমবডেড করেন আর্মি কিসের জন্য স্ট্যান্ড করেন, দেন আমরা আশা করি কি যে আপনি যখন সরকার এই জিনিস রিপোর্টটাকে পাবলিক করবে তখন আপনারা আসলে আমাদের পাশে দাঁড়াবেন। খুলনায় আদালত চত্বরে গুলির ঘটনার রেশ কাটতে না কাটতেই সন্ত্রাসীদের গুলিতে সম্রাট নামে এক যুবক আহত হয়েছেন। রোববার রাত 9টার দিকে নগরীর লবণচড়া থানার জিন্নাপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় রাতে মুখোশধারী 3 থেকে 4 দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে প্রথম গুলিটি তিনি হাত দিয়ে ঠেকাতে গেলে কবজিতে গুলিবিদ্ধ হন। পরে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এদিকে রবিবার দুপুরে খুলনার আদালত চত্বরের প্রধান ফটকের সামনে 2 সন্ত্রাসীকে গুলি ও চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। গতকাল দুপুর 12টার দিকে শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সদস্য হাসিব হাওলাদার ও ফজলে রাব্বি রাজন অস্ত্র মামলায় হাজিরা শেষে ফেরার পথে খুলনার আদালত চত্বরের প্রধান ফটকের সামনে নিহত হয়। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।